আমি রাইসা। বর্তমানে আমার বয়স ৩৭ বছর। আজ আমি আমার জীবনের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যা ঘটেছিল যখন আমার বয়স কেবলমাত্র ১২ বছর। ছোটবেলায় আমার মনে নানা রকম আজগুবি চিন্তা ভাবনা আনাগোনা করত। আমি ভাবতাম মানুষের জীবনে ভালো খারাপ কত কিছুই না ঘটে। যদি আমি কোনোভাবে জানতে পারতাম আমার ভবিষ্যতে কি আছে বা কি ঘটতে চলেছে আমার জীবনে, তাহলে কত ভালোই না হতো। ছোটবেলা থেকেই আমি আমার ভবিষ্যৎ আর আমার ভাগ্য সম্পর্কে জানার জন্য প্রবল আগ্রহী ছিলাম। আমি প্রায়শই এমন কিছু কাজ করতাম যা অবশ্যই ইসলাম বহির্ভূত। এসব আমি এখন জানি, কিন্তু তখন এসব আমার মাথায় আসতো না। আমি নানা প্রকার জ্যোতিষীদের কাছে হাত দেখাতাম। কয়েকবার তোতা পাখির মাধ্যমেও নিজের ভবিষ্যৎ জানার চেষ্টা করেছিলাম। এছাড়াও ট্যারোট কার্ডের সাহায্যে আমি অনেক কিছুই করেছি, কোনো কিছুই বাদ রাখিনি। যদিও আমাদের ইসলাম ধর্মে এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ, তবুও আমি আমার আগ্রহের কারণেই এসব করতে এক প্রকার বাধ্য হয়ে গিয়েছিলাম। আমি জানতাম না যে এই পাগলামি আমাকে কোন বিপদের দিকে ঠেলে দেবে। নিজের ভাগ্য জানার জন্য আমি নিজ হাতে নিজের ভবিষ্যৎ নষ্ট করে চলেছি, এই ব্যাপারে বিন্দু মাত্র কোনো ধারণা ছিল না আমার। আমার বাবা তখন একটি সরকারি চাকরি করতেন। তার চাকরির সুবাদে প্রায়ই তাকে বদলি হয়ে নানান শহরে স্থানান্তরিত করা হতো। এতে বাধ্য হয়ে আমাদেরও বাবার সঙ্গে এক শহর থেকে অন্য শহরে চলে যেতে হতো। একবার বাবার ট্রান্সফার যখন যশোরে হলো, তখন সরকারিভাবে আমাদের একটি বাড়ি বরাদ্দ দেয়া হলো। সাধারণত সরকারি যে কোয়ার্টারগুলো বসবাসের জন্য বরাদ্দ করা হতো, সেই বাড়িগুলো ছিল বেশ পুরাতন আর অগোছালো। আমার পরিবারের সদস্য ছিল আমার মা, বাবা এবং আমার 2 ভাই আর আমি। আমরা সকলেই নতুন বাড়িতে পৌঁছালাম এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করলাম। অনেক দিন বন্ধ থাকায় বাড়িটির ভেতরের অবস্থা ছিল একেবারে শোচনীয়। বাড়ি পরিষ্কার করে সেই রাতে আমরা সবাই ক্লান্ত হয়ে যাই, আর তাই কোনো রকমে রাতের খাবার শেষ করে যে যার রুমে চলে যাই আর নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ি। বাড়ি সাজানো বাদে কয়েকদিন কোনো রকম কাজকর্ম ছাড়াই আমাদের দিন কেটে যায়। বাবা আমাকে এখানকার নতুন একটি স্কুলে ভর্তি করিয়ে দেন। শুরু হয় কর্মব্যস্ত জীবন। স্কুল থেকে আমি একাই বাসায় ফিরে আসতাম। মা আমাকে সকালে দিয়ে আসলেও নানান কাজের জন্য তিনি আমাকে নিয়ে আসতে পারতেন না। প্রতিদিনের মতো একটি দিন আমি স্কুল থেকে বাসায় ফিরছি। হঠাৎ রাস্তার ধারে এক বৃদ্ধ ব্যক্তিকে কিছু বই বিক্রি করতে দেখি। কাকতালীয়ভাবে আমি তার পাশ দিয়ে অতিক্রম করছিলাম। হঠাৎ তার সাজিয়ে রাখা বইগুলোর দিকে আমার চোখ পড়ল। বইগুলোর দিকে তাকাতেই একটি বইয়ের ওপরে আমার চোখ আটকে গেল। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। বৃদ্ধের সাজিয়ে রাখা বইগুলো থেকে একটি বই দেখতে পেলাম। বইটির শিরোনাম ছিল, আপনি কি আপনার ভবিষ্যৎ জানতে চান? আমার চোখে এক ধরনের আলো জ্বলে উঠল এবং আমি তার কাছে গিয়ে সেই বইটি হাতে তুলে নিলাম। সে আমার দিকে আর চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল আর বলল, এই বই নাকি আমার মতো ছোট মানুষের জন্য নয়। আমি এক প্রকার জোরাজুরি করেই তার কাছ থেকে বইটি কিনে ফেললাম। নিজের পকেট খরচ থেকে বাঁচানো বেশিরভাগ টাকাই আমার চলে গেল সেই বই কিনতে, কিন্তু তবুও আমার কোনো প্রকার আফসোস ছিল না। বইটি নিয়ে বাসায় এসে আমি নিজের ঘরে চলে গেলাম। সেদিন রাতে খাবার পর সবাই যে যার রুমে চলে গেলে আমি বইটি বের করে পড়া শুরু করলাম। আমি কেমন যেন সম্মোহিত হয়ে গিয়েছিলাম বইটি পড়ার সময়, আর তাই আমি একটানা বইটি পড়তে লাগলাম। বইটি নিজের ভবিষ্যৎ আর নিজের ভাগ্য সম্পর্কে জানার উপায় বলে দিয়েছিল, কিন্তু এতে যে পদ্ধতিগুলো লেখা ছিল তা ছিল আমার জন্য একেবারেই নতুন। সেখানে একটি আমলের কথা বলা হয়েছিল, যে কেউ এই আমলের মাধ্যমে চাইলে নিজের ভবিষ্যৎ দেখতে পাবে। যদি কেউ নিজের ভবিষ্যৎ জানতে চায় তাহলে তাকে একটানা 1 সপ্তাহ ধরে এই বইটির আমল করতে হবে। বইয়ে লেখা ছিল যে ব্যক্তি এই আমল করবে তার স্বপ্নে তাকে ভবিষ্যৎ দেখানো হবে। আমার মনে হচ্ছিল যেন আমার কাছে আজ ঈদের দিন। আমি সেই বইটি খুবই মনোযোগ দিয়ে পড়লাম। পড়া শেষ করে আমার আলমারির কাপড়ের নিচে লুকিয়ে রেখেছিলাম, যেন আমার মা
কোনোভাবেই বইটি দেখতে না পান। আমাদের বাড়ি সাজানোর কাজ তখনও অনেকটাই বাকি ছিল। যখন আমাদের বাড়ি বদল হলো এবং সবকিছু সেট হয়ে গেল, তখন আমি মনে মনে ঠিক করলাম বইটি আমার পুরো পড়া উচিত এবং দেখার চেষ্টা করা উচিত এতে আর কি কি আছে। আমি পুনরায় বইটি পড়া শুরু করলাম এবং যতই বইটি পড়ে চলেছি ততই যেন মনে হচ্ছিল আমি বইটির মধ্যে ডুবে যাচ্ছি। এত এত আকর্ষণ এবং এত এত আকর্ষণীয় বিষয়ে লেখা যা আমার বইটি পড়ার ইচ্ছাকে বহুগুণে বাড়িয়ে দিচ্ছিল। বইয়ে লেখা আমল আজ থেকেই শুরু করে দেব ভেবে ফেললাম। বইয়ে লেখা ছিল এই আমল করার পর আমার বিয়ে কোথায় হবে, আমি কতটা পড়তে পারবো, এমনকি আমার বয়স কেমন হবে, সবকিছু নাকি আমাকে স্বপ্নে দেখানো হবে। এটা টানা 7 দিনের একটি আমল এবং এই আমলটি বইয়ে লেখা অনুযায়ী রাতের বেলা করতে হবে। এই আমলটির একটি শর্ত ছিল, যে 7 দিন কেউ এই আমল করবে তাকে সেই 7 দিন কোনো কিছু না খেয়ে থাকতে হবে। শুধুমাত্র পানি এবং ফল খাওয়ার অনুমতি আছে, তাও বিশেষ ক্ষেত্রে। আমি এই আমল করার জন্য মনস্থির করলাম। সেই অনুযায়ী আমি একটি বাহানা বানিয়ে স্কুল থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে নিলাম, কারণ এই আমল আমাকে পুরো রাত পড়তে হবে। আমি ভাবলাম এখন যদি আমি পুরো রাত আমলটি করি তাহলে সকালে স্কুলের জন্য চোখ কিভাবে খুলব। পরদিন আমি সেই আমলটি করার জন্য প্রস্তুতি নিলাম। ভালো করে গোসল করলাম, নামাজ পড়লাম। আমার মনে হচ্ছিল যেন আমি এক অসাধ্য সাধন করার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছি। একটু একটু ভয়ও হচ্ছিল, কেন জানি না। রাত হলে আমরা সবাই মিলে খেলাম। খাবারের সময় আমি শুধু কলা আর আপেল খেলাম, কারণ আমার তো অন্য কিছু খাওয়া নিষেধ। আম্মু আমাকে প্রশ্ন করেন আমি শুধু ফল খাচ্ছি কেন। আমি ডায়েট করছি বলে উত্তর দেই, আর তারা আমার কথা শুনে হাসতে শুরু করে। যখন রাত বাড়তে শুরু করলো তখন মা বাবা নিজের ঘরে চলে গেলেন আর আমার 2 ভাইও নিজেদের ঘরে চলে গেল। আমি আমার ঘরে এসে সেই বইটি বের করে আবার পড়তে শুরু করলাম। আমি বইয়ে লেখা নির্দেশনাগুলো খুব মনোযোগ সহকারে পড়তে শুরু করলাম, যেন কোথাও কোনো আমল করার সময় কিছু মিস না হয়ে যায়। বইয়ে লেখা ছিল আমলটি করার সময় ঘরের লাইট বন্ধ করে দিতে হবে এবং শুধুমাত্র একটি আগরবাতি জ্বালাতে হবে। আর একবার যখন আমল করা শুরু হয়ে যাবে তখন আমলের নির্দিষ্ট সংখ্যা পূরণ না হওয়া পর্যন্ত পড়া বন্ধ করা যাবে না। আমি সেদিন আমল করা শুরু করলাম। আমি বারবার আমলগুলো মনে মনে পড়ছিলাম আর আমার হাতে ছিল তাসবিহ। প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হলো। হঠাৎ আমার কানে একটি মৃদু ফিসফিসানি হলো। আমি অস্পষ্ট ভাষায় শুনলাম কেউ বলছে, এটা বন্ধ করো। আমি ভয়ে চোখ খুলে চারপাশে তাকালাম, কিন্তু অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেলাম না। আমি মনে করলাম হয়তো এটা আমার মনের ভুল। আমি আবার চোখ বন্ধ করলাম এবং আমল করতে শুরু করলাম। একটু পর আমার কানে আবার একটি ফিসফিসানি এলো। এবার শুনলাম কেউ বলছে, রাইসা, এই আমল বৈধ নয়, এটি এখনই ছেড়ে দাও। আমি চিন্তিত হয়ে পড়লাম, কারণ আমি সেই আওয়াজ 1 বার না 2 বার শুনেছি। প্রথমবার ভুল হতে পারে, কিন্তু দ্বিতীয়বার তো আর তা হতে পারে না। তারপর আমার বইয়ের নির্দেশনার কথা মনে পড়ল। বইয়ে লেখা ছিল যা কিছুই হোক না কেন আমল মাঝপথে বন্ধ করা যাবে না। আর তাই আমি আমার চোখ বন্ধ করলাম এবং দ্রুত আমলটি পড়তে লাগলাম। আমার আরও আধা ঘন্টার মতো সময় লাগলো এবং তারপর ওই আমলের সংখ্যা পূর্ণ হয়ে গেল। সেদিনের আমল সম্পূর্ণ হয়ে গেল। এখনও আরও 6 দিনের আমল বাকি ছিল। পরের 6 দিনও একইভাবে চলতে লাগলো। কিন্তু একটি বিষয় আমি বারবার অনুভব করছিলাম, আর তা হলো কোনো এক অদৃশ্য শক্তি ছিল যা আমার এই কাজের মধ্যে বারবার বাধার সৃষ্টি করছিল। কেউ আমাকে থামানোর চেষ্টা করছিল বলে আমার মনে হচ্ছিল, কিন্তু আমার শখ আমার মাথার ওপর ভালোভাবেই চড়ে বসেছিল। আমি অন্য কিছুই যেন টের পাচ্ছিলাম না। শুধু একটা চিন্তা ছিল, আর তা হলো এই কাজটা যেভাবেই হোক আমাকে সম্পূর্ণ করতে হবে। এভাবেই আমার 6 রাত চলে গেল, আর শুধুমাত্র 1 রাত বাকি। 7ম রাতে যখন সেই আমল পূর্ণ হওয়ার কথা ছিল, সেদিন আমি আবার একটি ফিসফিসানি নিজের কানে শুনলাম। আজ কেউ বলছে, রাইসা, এর জন্য তুমি অনেক পস্তাবে। এই ফিসফিসানিতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই আমি এটাকে বিশেষ কোনো পাত্তা দিলাম না। আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর এই কাজ করতে করতে সকাল
4টা বেজে গিয়েছিল। আমি নিচে জমিন থেকে উঠে আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। মনে এক ধরনের বড় প্রশান্তি অনুভব করছিলাম। ভাবতে খুব ভালো লাগছিল। খুশি হচ্ছিলাম যে এখন আমি ভবিষ্যৎ সম্পর্কে জানার সুযোগ পাব। আমি ঘুমানোর সময় সবসময় ঘরের দরজা ভেতর থেকে লক করে রাখতাম। সেদিন রাতে যখন আমি ঘুমালাম তখন আমি স্বপ্নে দেখলাম আমার দরজার লক আপনা আপনি খুলে গেল এবং বাইরে থেকে কিছু কালো ছায়া আমার ঘরে প্রবেশ করতে লাগলো। তারা এক একজন প্রায় 11 থেকে 12 ফুট লম্বা ছিল এবং তারা সংখ্যায় ছিল প্রায় কয়েকশো জন। তারা একে একে সবাই আমার ঘরে জমায়েত হচ্ছিল। তাদের দেখে আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম এবং সেই ভয়ের কারণে আমি চোখ খুলে ফেললাম। চোখ খোলার পর আমি নিজের অবস্থা দেখে নিজেই চমকে গেলাম। আমার সামনেই আমি ছায়া দেখতে পাচ্ছিলাম। আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছিলাম। আমি ঠিক কি দেখেছি, ঠিক দেখেছি নাকি ভুল দেখেছি জানি না। স্বপ্ন আমার উপর এত বেশি প্রভাব ফেলেছিল যে আমি ভয়ে কাঁপছিলাম। ঘড়ির দিকে নজর দিলাম, তখন রাত প্রায় 3টা বেজে চলেছে। আমি বিছানা থেকে উঠে পানি পান করতে যাবার জন্য যখন দরজার লক খুলতে হাত বাড়ালাম তখনই বুঝতে পারলাম লক আগে থেকেই খোলা। এই অবস্থা দেখে আমি আরো চমকে উঠলাম। আমি খুব ভালো করে মনে করতে পারি আমি রাতে লক করেই ঘুমিয়েছিলাম। আমার জীবনে এমন কোনো রাত নেই যে আমি লক লাগাতে ভুলে গিয়েছি। এখন যদি কেউ এটা আমার ভয়ের কারণে ভুল ভাবছি বলে মনে করে তাহলে আমি বলবো ঘুমানোর আগে আমি 4-5 বার লক লাগিয়েছি কিনা চেক করতাম। ধরে নিলাম প্রথম রাতে আমি হয়তো ভুলই করেছিলাম, কিন্তু এর পরের দিন আবার আমি ঘুমানোর আগে 4-5 বার লক চেক করেছিলাম। লক লাগানোই ছিল, কিন্তু আবার রাত 12টার সময় আমার একই ধরনের স্বপ্ন আমি দেখতে পাই। ঘুম ভাঙে, এবারও আমি দরজার লক খোলা অবস্থায় পাই। হঠাৎ করেই আমার মাথায় গতকাল রাতের সেই স্বপ্নের কথা চলে এলো, যেখানে স্বয়ংক্রিয়ভাবে দরজার লক খুলে গিয়েছিল এবং 11 থেকে 12 ফুটের ছায়া আমার ঘরে প্রবেশ করেছিল। এই মুহূর্তে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু পরে নিজেকে সাহস দিলাম এই বলে যে রাতে আমি ক্লান্ত ছিলাম আর হয়তো লক লাগাতে ভুলে গিয়েছিলাম। যদিও এটা শুধুমাত্র নিজেকে সাহস দেয়া ছাড়া আর কিছুই ছিল না, কারণ আমি কয়েকবার লক চেক করেছিলাম। তাই আজ নিজেকে বুঝ দিয়ে এই ভয়টা মাথা থেকে ঝেড়ে ফেললাম এবং ঘুমিয়ে পড়লাম। সকাল হলেই বাইরে চলে গেলাম। পুরো দিনটি খুব ব্যস্ততায় কাটলো। ইউনিফর্মও রেডি করতে হয়েছিল, কেননা পরের দিন স্কুলে যেতে হবে, আর স্কুলের জন্য বাড়ির কাজও করতে হয়েছিল। সেদিন রাতে যখন আবার ঘুমাতে গেলাম তখন আমার মনে হচ্ছিল আজ রাতে হয়তো আমাকে এমন একটি স্বপ্ন দেখানো হবে যা আমার ভবিষ্যৎ সম্পর্কে আমাকে জানাবে। বেশ আশা নিয়েই আমি ঘুমানোর প্রস্তুতি নিলাম। সেই রাতে আমি লকটা 4-5 বার চেক করলাম, কিন্তু যে স্বপ্নটি এলো তা আগের স্বপ্নের মতোই ছিল। স্বপ্নে দেখলাম বড় বড় ছায়াগুলো আমার বিছানার চারপাশে দাঁড়িয়েছিল আর আমাকে অপলক দৃষ্টিতে দেখছিল। দিনের পর দিন সেই একই স্বপ্ন চলতে থাকে। একদিন স্বপ্নে দেখলাম ছায়াগুলোর মধ্যে একজন তার আঙুল দিয়ে লকের দিকে ইশারা করলো। মনে হচ্ছিল যেন সে আমাকে কিছু দেখাতে চাইছে। আমি লকের দিকে তাকালাম, লক বন্ধই ছিল। তারপর সেই ছায়া আরেকটি ইশারা করলো, আর সেই ইশারা করতে না করতেই আমার দরজার লকটা আপনা আপনি খুলে গেল। যেই দরজার লকটা খুলে গেল সাথে সাথে আমার চোখও খুলে গেল। আমি ঘড়ির দিকে তাকালাম, তখন সকাল 7টা বাজে। আমার শরীর এখনো আতঙ্কের কারণে কাঁপছে। এই আতঙ্ক বহুগুণে বেড়ে গেল যখন আমি দরজার লকের দিকে তাকালাম। আজও লকটি খোলা ছিল। রাতে দেখা সেই পুরো স্বপ্ন আবার আমার চোখের সামনে চলে এলো। মনে হচ্ছিল যেন এমন কোনো সৃষ্টি আমার আশেপাশেই ছিল যা নিজের অস্তিত্বের প্রমাণ দিতে চাইছিল। সে প্রমাণ করতে চাইছিল আমি যা স্বপ্নে দেখছি তা আসলে স্বপ্ন নয়, এবং এর সবই সত্যি, এবং সত্যিই ঘটে চলেছে যা আমাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হচ্ছে। সেদিনটি আমি খুব কনফিউজড ছিলাম। আমি নানাবিধ ভাবনায় ডুবেছিলাম এবং সেই স্বপ্নকে বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো কুল কিনারা করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি তো ভবিষ্যৎ দেখার চেষ্টা করছিলাম, কিন্তু আমাকে এসব কি দেখানো হচ্ছে। ওই রাতে আমি একা ঘুমোতে ভয় পাচ্ছিলাম, আর তাই আমি আমার ছোট ভাইকে বললাম সে যেন আজ আমার সাথে ঘুমায়।
তার বয়স তখন 7 কি 8 বছর। সে আমার কথায় আমার পাশেই শুয়ে পড়ল। রাতে আমি স্বপ্ন দেখলাম আমার ভাই বিছানা থেকে উঠল এবং বাইরে চলে গেল। কিছুক্ষণ পর যখন সে ফিরে এলো, তার হাতে ছিল একটি ছুরি। সেই ছুরি দিয়ে সে আমার উপরে হামলা করতে শুরু করলো। আমি সেদিন রাতে চিৎকার করে উঠলাম এবং পাগলের মতো চারপাশে দেখতে লাগলাম। ঘুম থেকে উঠে আমি দেখি আমার ভাই তখন আমার পাশেই ঘুমোচ্ছে। আমি কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু যখনই আমার নজর সাইড টেবিলের দিকে পড়ল, তখন সেখানে সেই ছুরিটি ছিল যা আমার স্বপ্নে আমার ভাইয়ের হাতে আমি দেখেছিলাম। আমি ভাইকে একটু ধাক্কা দিলাম দেখার জন্য সে জেগে আছে কিনা, কিন্তু সে গভীর ঘুমে আচ্ছন্ন। সেদিন পুরো রাত আমি ভয়ে ভয়ে না ঘুমিয়ে কাটালাম। সকালে আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম, তুমি কি কাল রাতে ঘুম থেকে জেগে বাইরে গিয়েছিলে? সে উত্তরে বলল, না আপু, আমি বাইরে কিভাবে যাব? আমি তো দরজার লকই খুলতে পারি না। আমি জানতাম সে সত্যি কথাই বলছে, কারণ সে কেবলমাত্র 7 থেকে 8 বছর বয়সী ছোট্ট একটি ছেলে এবং তার উচ্চতা সেই লক খোলার জন্য যথেষ্ট নয়। আমি ভাবলাম সে হয়তো কোনোভাবে দরজার লক খুলে বাইরে বের হয়েছিল আর রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসেছিল, কিন্তু সে আমার স্বপ্নে কিভাবে আসতে পারল? আর আমার ওপর আক্রমণই বা কেন করবে? আমি তো ওই আমল পড়েছিলাম যাতে ভবিষ্যৎ দেখতে পাই, কিন্তু আমি তো ভয়ানক সেই স্বপ্নে একেবারে আটকে গিয়েছি। আমি ছোট ভাইকে নিজের সাথে নিয়ে ঘুমোতে শুরু করলাম। সেও অবাক হচ্ছিল আমার কি হয়েছে এই কথা ভেবে। আমি তো আগে দরজা লক করে একা একাই ঘুমাতাম। বাবা মাও বারবার জিজ্ঞেস করছিলেন আমি কেন ভাইকে নিয়ে ঘুমাচ্ছি, কিন্তু আমি কিছুই উত্তর দিতে পারিনি। যদি বাবা মা আমার করা আমল আর স্বপ্নের ব্যাপারে জানতে পারতেন, তবে তারা বুঝতে পারতেন আমি কেন ভাইয়ের সাথে ঘুমাচ্ছি। সেক্ষেত্রে নতুন এক বিপদ ছাড়া আর কিছুই হতো না। মা তো এমনিতেই আমার শখের কারণে সবসময় বিরক্ত থাকতেন আর বলতেন, মা শোনো, এই জিনিসটা ইসলাম বিরোধী। ভবিষ্যতের জ্ঞান তো শুধু আল্লাহর কাছেই আছে, আর এতে হয়তো আল্লাহর কোনো পরিকল্পনা আছে যার জন্য তিনি মানুষকে ভবিষ্যতের জ্ঞান দেননি। আর তাই আমার কাছে ভাইকে নিয়ে ঘুমানো ছাড়া আর কোনো উপায়ও ছিল না। মা বাবাকে তো কিছু জানানো সম্ভব ছিল না, তাই ভাইকে নিয়ে ঘুমাতাম, নিজের কাছে রাখতাম, অন্তত ভয়টা যেন একটু কম পাই। এদিকে আমার দাদির ইন্তেকালের প্রায় 1 বছর হয়েছে। আমি দাদির খুব নিকটবর্তী একজন মানুষ ছিলাম। তার ইন্তেকালের পর আমি অনেক দিন শোক পালন করেছি। একদিন রাতে আমি ভাইকে পাশে নিয়ে ঘুমিয়ে আছি। হঠাৎ আমি স্বপ্নে দেখলাম আমার দাদি আমার কাছে আসলেন। অবাক করা ব্যাপার হচ্ছে, স্বপ্নের মধ্যেও আমি তার কাছ থেকে একটা মিষ্টি ঘ্রাণ অনুভব করছিলাম, যা তিনি বেঁচে থাকতে সবসময় ব্যবহার করতেন। এই সুগন্ধিটি তিনি হজে গিয়ে বিশেষ করে নিজের জন্য নিয়ে এসেছিলেন। প্রথমে আমি স্বপ্নে দেখলাম দাদি আমার পাশে এসে বসে গেলেন আর তার হাত দিয়ে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন। জীবিত থাকাকালীন তিনি প্রায়ই এই কাজটা করতেন। যখনই তিনি আমার ঘরে আসতেন, সবসময় এভাবেই বসে আমার চুলে হাত বুলিয়ে দিতেন। কিন্তু স্বপ্নে হঠাৎ দৃশ্যটি বদলে গেল। দাদি আমার চুল হাতে ধরে আমাকে এক টান দিয়ে বিছানা থেকে ফেলে দিলেন। আমার পড়ে যাওয়া আর চিৎকার করার সাথে সাথে আমার ঘুমন্ত ভাইটাও ঘুম থেকে উঠে পড়ল। যখন আমি চোখ খুললাম, তখন আমি খেয়াল করলাম সত্যিই আমি বিছানা থেকে নিচে মেঝেতে পড়ে গিয়েছি। আর আমার চুলে এমন জ্বালা অনুভব করছিলাম, ধরেই নিয়েছিলাম বা মনেই হচ্ছিল আমার চুল ধরে কেউ টেনেছে। আমি তখন খুব অস্থির হয়ে গিয়েছিলাম আর ভাবছিলাম আম্মুকে ডেকে তুলব। আমি উঠে আম্মুকে ডাকতে যাব, এমন সময় ভাই বলল, আপু, এই ঘরে দাদির আতরের গন্ধ কিভাবে ছড়াচ্ছে? আতর কি তুমি লাগিয়েছ? তার কথায় আমি হঠাৎ খেয়াল করলাম পুরো ঘরটা আসলেই দাদির আতরের গন্ধে ভরে গেছে, ঠিক যেমন আমি স্বপ্নে দেখেছিলাম। এখন তো আমি কিছুতেই একা ঘুমোতে যেতে পারবো না, আর তাই আমি ভাইকে অন্য ভাইয়ের ঘরে শোয়ালাম আর নিজে গিয়ে আম্মুকে ডাকলাম। আম্মু গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় কোনো সাড়া পেলাম না, আর তাই আমি আম্মুর ঘরে গিয়ে ঘরের মেঝেতেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা যখন আম্মু আমাকে নিজেদের ঘরের মেঝেতে ঘুমোতে দেখেন, তখন তিনি আব্বুকে ডেকে এই ঘটনার কথা বললেন। আব্বু এই দৃশ্য দেখে অনেক অবাক হয়ে গেলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি এখানে ঘুমাচ্ছ কেন? কি হয়েছে? আমি বললাম, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম, আর স্বপ্ন দেখে ভয় পেয়ে তাদের ঘরে এসে শুয়েছি। আমি বুঝতে পারছিলাম না আসলে আমার সঙ্গে কি হচ্ছে। ভবিষ্যতের ব্যাপারে তো কিছুই জানা গেল না।
উল্টো নানা প্রকার ভয়ঙ্কর কিছু আমার স্বপ্নে আসা শুরু করে দিল। এক রাতে আমি স্বপ্নে দেখলাম আমি বাথরুমে গোসল করছি। যখন স্বপ্নটা শুরু হলো তখন স্বপ্নেই দিনের আলো ছিল, কিন্তু গোসল করতে করতে হঠাৎ করেই চারপাশ অন্ধকার হয়ে যেতে লাগলো। হুট করেই সবকিছু কালো অন্ধকারে ছেয়ে গেল, পুরো ঘন কালো অন্ধকার। সেই অন্ধকারে মনে হলো কেউ আমার গলা টিপে ধরেছে। আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি খুব ভীত হয়ে পড়েছিলাম, নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছুটছিলাম। এই চেষ্টা করতে করতে হঠাৎ আমার চোখ খুলে গেল আর আমি প্রচণ্ড ভয়ে নিজের পেছনে আর সামনের দিকে দেখলাম। কিন্তু সর্বাধিক অদ্ভুত ব্যাপার হলো আমার পুরো শরীরই ভিজে গিয়েছিল, এমনকি আমার মাথার চুল থেকেও পানি পড়ছিল। মনে হচ্ছিল আমি যেন এইমাত্র গোসল করে বের হয়েছি। আমার গলাও প্রচণ্ড জ্বালাপোড়া করছিল। আমি বেশ ব্যথা অনুভব করছিলাম। যখন আমি আয়নায় নিজেকে দেখলাম তখন আমার গলায় আঙুলের দাগ স্পষ্ট। সেদিন আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে আমি আর অন্য কোনো কিছু না ভেবে সরাসরি আম্মুর কাছে চলে গেলাম এবং তাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বললাম। আমি দেখতে পাচ্ছিলাম আম্মু প্রচণ্ড রেগে গেছেন, কিন্তু পরে তিনি দেখলেন আমার অবস্থা খুবই খারাপ। যদি তিনি আমাকে এখন বকাবকি করেন তাহলে হয়তো আমি একটা কিছু করে ফেলব। এই জন্যই নিজের রাগ নিয়ন্ত্রণ করলেন এবং আমাকে বললেন, তুমি চিন্তা করো না, তোমার আব্বু আসলে তার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। আম্মু ও ব্যাপারে একটু বুঝতারি দেখালেন এবং আব্বুকে আমার করা সেই আমলের ব্যাপারে কোনো কথা বললেন না। শুধু এটুকুই বললেন, আমার প্রায় অনেক দিন যাবৎ বেশ ভয়ানক ধরনের স্বপ্ন আসছে। আব্বু এসব নিয়ে বেশ চিন্তায় পড়ে যান, তার মুখ মলিন হয়ে যায়। আব্বুর একজন সহকর্মী ছিলেন যিনি আব্বুর সাথেই তার অফিসে কাজ করতেন। তিনি একজন হুজুর ছিলেন এবং এই ধরনের সমস্যা সম্পর্কে অনেক কিছু জানতেন। নতুন অফিসে আসার পরপরই তার প্রতি সবার সম্মান দেখে আব্বু তার ব্যাপারে পিয়নকে জিজ্ঞাসা করেন। পিয়ন তাকে এই ব্যাপারে সব জানায়। আব্বু তার সাথে কথা বলেন এবং তিনি আমাদের বাড়িতে আসতে চান। আব্বু তাকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। তিনি বাড়িতে এসে চোখ বন্ধ করে আমার আর আম্মুর নাম জিজ্ঞাসা করলেন। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি আব্বুকে বললেন, আপনি একটু বাইরে যান। আব্বু বেরিয়ে যাওয়ার পর তিনি আমাকে প্রথম যে প্রশ্নটি করেছিলেন তা ছিল, রাইসা, সেই বইটি কোথায়? আমি আর আম্মু একে অপরের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিলাম, এই ভেবেছে তিনি আব্বুকে বইয়ের ব্যাপারে সব বলে দেবেন না তো। এছাড়াও অবাক করা বিষয় ছিল তাকে বইয়ের ব্যাপারে আমরা কেউ কিছু জানাইনি। তাহলে তিনি কিভাবে বইয়ের ব্যাপারে জানতে পারলেন? তারপর তিনি বললেন, আরে বাবা, ঘাবড়িও না, আমি জানি তুমি তোমার আব্বুকে কিছু বলনি, এই কারণেই আমি তাকে বাইরে পাঠিয়ে দিয়েছি। তুমি দ্রুত গিয়ে আমাকে সেই বইটা এনে দাও। আমি ভেতরে গিয়ে সেই বই এনে দিলাম। বইটি নিয়ে তিনি তার ব্যাগে রাখলেন এবং আম্মুকে বললেন, আপনাদের সবাইকে কিছুদিন এক ঘরে ঘুমোতে হবে এবং চেষ্টা করতে হবে যেন আপনাদের মধ্যে কেউ আলাদা কোনো জায়গায় না থাকে। এছাড়াও রাইসার উপরে বিশেষভাবে নজর রাখতে হবে, কারণ পরের 3 দিন ওর জন্য অনেক কঠিন হবে। এরপর তিনি আমাকে উপদেশ দিতে লাগলেন। তিনি বললেন, রাইসা শোনো, আল্লাহর কাজের মধ্যে কখনোই হস্তক্ষেপ করা উচিত নয়, এতে বিপদ হতে পারে। তুমি যা করেছো তা না জেনে করেছো, কিন্তু এই কাজগুলো হচ্ছে কুফরি। তোমাকে কয়েকবার সাবধানও করা হয়েছিল, কিন্তু তুমি নিজের ভবিষ্যৎ জানার জন্য এতটাই অন্ধ হয়ে গিয়েছিলে যার জন্য তুমি কিছুই শুনোনি। এখন যা হবার তা হয়ে গিয়েছে, এসব নিয়ে আর ভেবো না। ইনশাআল্লাহ আল্লাহ সব ঠিক করে দেবেন। এরপর আব্বুর কলিগ চলে গেল। তার কথা মতোই পরের 3 রাত আমার উপর একরকম কেয়ামত শুরু হয়ে গেল। প্রথম রাতে আমি স্বপ্নে দেখলাম সেই ছায়াগুলো যা আমি আগেও স্বপ্নে দেখেছিলাম। তাদের মধ্যে একজন আমাকে শূন্যে তুলে এক আগুনের কূপে ফেলে দিল। যন্ত্রণায় আমার আত্মা যেন আমার শরীর ত্যাগ করতে চাচ্ছিল। আমি প্রচণ্ড চিৎকার করছিলাম। আম্মু আমাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে জাগিয়ে দেন। আমি স্বপ্ন থেকে জেগে উঠে চিৎকার করতে লাগলাম যেন সত্যি কেউ আমাকে আগুনে ফেলে দিয়েছে এবং আমি সেখানে পুড়ে যাচ্ছি। তার পরের দিন আমার প্রচণ্ড জ্বর এলো। পরের রাতে আমি স্বপ্নে দেখলাম আমার দাদি কাফনের কাপড় পরে আমার কাছে এলেন এবং আমার গলা চেপে ধরলেন। আমি জোরে জোরে হাত পা ছুটছিলাম আর আমার মা আমাকে জাগানোর চেষ্টা করছিলেন। মায়ের আওয়াজ শুনে আমি উঠে পড়লাম। আমার এমন দশা ছিল যে আমি আম্মুর হাত জড়িয়ে কান্না করতে শুরু করলাম।
এই 2 রাত প্রচণ্ড ভীতিকর ছিল আমার জন্য। এখন আমার ভয় হচ্ছে যে তৃতীয় রাতে না জানি আমার সাথে আর কি হবে। আমি এতটাই ভীত হয়ে পড়েছিলাম যে সেই রাতে আমার কিছুতেই ঘুমোতে ইচ্ছা করছিল না। ভবিষ্যতের স্বপ্ন দেখার শখ আমাকে মানসিক রোগী বানিয়ে ফেলেছিল। জন্মের মতো আমার ভবিষ্যৎ দেখার শখ মিটে গেল। তৃতীয় রাতে আমি না চাইতেও ঘুমিয়ে পড়লাম। ওই রাতে আমি স্বপ্নে দেখলাম ওই ছায়ারা আমার সামনে এসে পশুর রূপ নিচ্ছে। কেউ কুকুর হয়ে যাচ্ছে, আবার কেউ বিষাক্ত পোকা, কেউ আবার সাপ কিংবা বিড়াল অথবা নেকড়ে হয়ে যাচ্ছে। তারপর তারা আমার দিকে আক্রমণ করতে তেড়ে আসছে। আমি ভয় পেয়ে স্বপ্নে কালেমা আর আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। মনে হলো যেন আমার আখিরাতের সময় ঘনিয়ে এসেছে। আমার আয়াতুল কুরসি পড়া শেষ হলো, আর হঠাৎ করেই যেন মাটি ফেটে গেল, আর সেসব পশু সেই গর্তে চাপা পড়ে গেল। তাদের গর্তে পড়ার পরই আমার চোখ খুলে গেল। সেই রাতে আমি যখন স্বপ্ন থেকে জেগে উঠেছিলাম, তারপর আমি কেন জানি না আর কোনো ভয় পেলাম না। আমার কোনো কিছুর জন্য আর আতঙ্ক অনুভব হচ্ছিল না। শরীর বেশ হালকা লাগছিল। চতুর্থ দিন আব্বুর কলিগ আবার বাসায় এলেন এবং আমাকে শাবাশি দিতে লাগলেন। আম্মু যখন তার কাছে বিস্তারিত জানতে চাইলেন, তখন তিনি শুধু একটি কথাই বললেন। তিনি বললেন, সেই দিন আমি আপনাকে কিছু বলিনি, কিন্তু আপনার মেয়ের বেঁচে থাকার সম্ভাবনা 1%-এরও কম ছিল। আর এর কারণ সে শয়তানি আমল পড়েছে। এর ফলে ওর শুধুমাত্র একটা নয়, বরং হাজার হাজার সমস্যা তৈরি হয়ে গিয়েছিল। হাজার হাজার শয়তান ওর পিছু নিয়েছিল। আর বিশ্বাস করুন, আমি নিজেও অবাক হচ্ছি এই ভেবে যে সে এখনো কিভাবে বেঁচে আছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, তিনি এই বিপদ থেকে আপনার মেয়েকে উদ্ধার করেছেন। তারপর আব্বুর কলিগ আব্বুকে বললেন, যত বেশি সম্ভব সদকা দিতে হবে আর যে কোনো পরিস্থিতিতে নামাজ চালিয়ে যেতে হবে। আজ প্রায় 22 বছর পরেও এই ঘটনা এখনো আমার স্পষ্ট মনে আছে। আমি আজও এসব নিয়ে ভাবলে কাঁপতে শুরু করি। যদি আব্বুর বন্ধু আমাদের আল্লাহর পক্ষ থেকে উসিলা হয়ে না আসতেন, আমাদের সাহায্য না করতেন, সেই ছায়াগুলো আমার সাথে কি করত। কিন্তু আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে তিনি আমাকে চরম বিপদের হাত থেকে রক্ষা করেছেন। আমি একটি ব্যাপার ভালোভাবেই বুঝতে পেরেছি, আর তা হলো আল্লাহ প্রদত্ত নিয়মের বাইরে কখনোই যেতে নেই। সো আমরা সেই সময় বা এখনো মাঝে মধ্যে আব্বু ছুটি পেলে বা কোনো একদিন আব্বু আর্লি চলে আসলে অফিস থেকে, আমরা চেষ্টা করি যে উত্তরায় যাওয়ার, আমার সেই দাদার বাসায়। তো আমরা সেবারও গিয়েছিলাম। তো সেবার একটু আমাদের ডিনার করতে করতে 12টা বেজে যায়। সো ওয়াইল উই আর রিটার্নিং একটু লেট হয়ে যায়। আমরা প্রায় 12টা 12:30টার পরেই রওনা দিই। তো আমরা একটা গাড়িতে রওনা দিই। তো গাড়ির ফ্রন্ট সিটে, ড্রাইভার সিটে ছিলেন একজন আঙ্কেল, আমার আব্বুর একজন ফ্রেন্ড, উনিও ওখান থেকে আসছিলেন আর কি, উত্তরা থেকে। আর ড্রাইভারের পাশের সিটে ছিল আব্বু, পিছনে ছিলাম আমি অ্যান্ড আম্মু। তো আমরা মোটামুটি আসছি। তো যখন প্রায় রাত 1টা ক্রস করছে এমন সময় আমরা তখন এখন যেখানে আর কি এয়ারপোর্ট রোড, যেটা উত্তর এয়ারপোর্ট রোড, সেখানে একটা হসপিটাল আছে, কুর্মিটোলা জেনারেল হসপিটাল কারেন্টলি। তো তখন আমরা ঠিক যখন ওই জায়গাটায়, ওই রোডটার ওরকম একটা লোকেশনে কাছাকাছি ছিলাম। তো আমাদের গাড়ির স্পিড ছিল প্রায় 60-70-র কাছে মাঝামাঝি আর কি। তো হঠাৎ করে যেটা হয় যে আমি জাস্ট দেখি যে গাড়িতে মানে এত জোরে একটা ঝাঁকি আসে, মনে হলো যে আমরা যদি কোনো একটা স্পিড ব্রেকারের উপর দিয়ে ব্রেক না করে একটানে চলে যাই, যেরকম ঝাঁকি আসে, তো সিমিলার একটা ঝাঁকি। তো অ্যান্ড রাইট আফটার দ্যাট কিছু দূর সামনে যে গাড়িটা আঙ্কেল ব্রেক করেন। তো ব্রেক করার পর আঙ্কেল আব্বুকে কিছু একটা বলে, অ্যান্ড আসতেই বলে, মানে আমরা শুনতে পাইনি পেছন থেকে। অ্যান্ড আঙ্কেল গাড়ি থেকে নামে আব্বুর সাথে, এবং দুইজন নেমে 2-3 কদম পিছিয়ে যায়। অ্যান্ড এরপর দুইজনই আসে, অ্যান্ড দেন আঙ্কেল গাড়িতে ওঠেন। গাড়িতে ওঠার পর আঙ্কেল যখন গাড়ি চালাচ্ছেন, আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার বাবা এবং আঙ্কেল দুইজনেরই কপাল মানে অসম্ভব রকমের ঘামছে। মানে দুইজনই কোনো একটা জিনিস নিয়ে খুবই টেন্সড বা প্যানিকড। অ্যান্ড দুইজনের ফেশিয়াল রিয়াকশন দেখে আমার মনে হচ্ছিল যে দে হ্যাভ সিন সামথিং হরিফিক। তো এরপর যখন যাচ্ছে, আমি একটু পর নোটিস করলাম যে আঙ্কেল যে গাড়ি চালাচ্ছে, আঙ্কেল মানে কোথাও ব্রেক পর্যন্ত করছে না। আমরা সেই উত্তরার এয়ারপোর্ট রোড থেকে আঙ্কেল গাড়ি এসে এরপর নেক্সট থামান বাড্ডা রোডে।
সো এই ফুল রাস্তা হি ডিডেন্ট ইভেন ব্রেক ফর ওয়ান্স। সো জিনিসটা এরকমই, মানে সে এতটাই প্যানিক ছিল। তো যখন আমরা বাড্ডা রোডে আসি তখন প্রায় রাত 1:30টার কাছাকাছি বেজে গেছে। তো একটা দোকানের পাশে আঙ্কেল দাঁড়ালো, দাঁড়ানোর পরে আঙ্কেল আর আব্বু দোকানটায় গেল, আমাদের এমনি চিপস কোক এগুলো কিনে দিল, দুজন কথা বললো। তো সেই দিন রাতে আমরা বাসায় চলে আসি। তো বাসায় আসার পরে যেটা হয়, এরপর রাস্তার কোনো ঘটনা হয়নি, বাট বাসায় আসার পর দেখলাম যে আমার আব্বুর, আমি ছোটবেলা থেকে আর কি প্রেশার মাপতে পারতাম বা এই জিনিসগুলো শিখেছিলাম, কজ আব্বুর প্রেশারের প্রবলেম ছিল। তো সেদিন দেখলাম আব্বুর খুবই হাই প্রেশার। আব্বুর একজন ডক্টর ফ্রেন্ডকেও বললো, উনি কিছু জিনিস প্রেসক্রাইব করলো। দিন আব্বু মেডিসিন নিয়ে পরের দিন সকালে উঠে আব্বু আর অফিসে যেতে পারলো না, এতটা অসুস্থ। তো যাই হোক, সেদিন আব্বু প্রায় ঘুম থেকে উঠলো 11টার দিকে, ব্রেকফাস্ট করলো। তারপর যেটা বললো আসলে যে ঘটনাটা কি ছিল, ঘটনা এরকম ছিল যে যখন গাড়িটা যাচ্ছে আব্বু এবং আঙ্কেল নিজে দেখছে যে তখন তো রাসেল ভাই আসলে সে সময় অনেক ফাঁকাই ছিল রাস্তা, এখনকার মতো তো জ্যাম ছিল না। এখন মানে আজ থেকে যদি 10 বছর আগের কাহিনীও ভাবি, তো একদম ফাঁকা রাস্তা। লাইক যে লেনে আমাদের গাড়ি ছিল সেই লেনে সামনের কোনো গাড়ি নেই, বাট জাস্ট হঠাৎ করে 10 হাত সামনে, গাড়ির থেকে 10 হাত সামনে রাস্তার উপর একটা লাশ রাখা, সাদা কাফনের কাপড়ে জড়ানো। এটা আমার আব্বুও দেখেন এবং আঙ্কেলও দেখেন। আরেকটা মজার বিষয় হচ্ছে জিনিসটা, মানে এতক্ষণ ফুল রাস্তায় কিচ্ছু ছিল না, মানে লিটারালি এভরিথিং ইজ এমটি ইন ফ্রন্ট অফ দেয়ার আইজ, এন্ড সাডেনলি 10 হাত সামনে আপনি যদি দেখেন রাস্তা ভাই যে একটা আপনার গাড়ি 60-65 স্পিডে আছেন, হঠাৎ করে সামনে একটা লাশ। সেই সিচুয়েশনে যদি আপনি ব্রেকও করেন, আপনি একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট করবেন। আমাদের 4 জনেরই মারা যাওয়ার সুযোগ ছিল, অ্যান্ড অনলি সেফ চয়েস ওয়াজ টু রান ওভার ইট, অ্যান্ড দ্যাটস হোয়াট হি ডিড। আঙ্কেল তার উপর দিয়ে যখন গাড়িটা চালিয়ে চলে যান, তার একটু পর উনি ব্রেক করেন। And there comes this part, রাসেল ভাইয়া, যেটা আপনি হয়তো বিশ্বাস করবেন না, বা যে কেউ বিশ্বাস করতে এটা একটু অসন্তোষটি প্রকাশ করবে। আব্বু আর আঙ্কেল যখন গাড়ির থেকে নামে, দুজন একটু সলা পরামর্শ করেই নামে। And নামার পরে দুজন নোটিস করে রাসেল ভাইয়া পিছনে কিচ্ছু ছিল না। The entire road was empty. Not a drop of blood, not a piece of white cloth. রাস্তায় কিচ্ছু ছিল না। তো আপনি যে রাসেল ভাইয়া ভাবেন, ঝাঁকিটা কিন্তু এমন না যে শুধু আঙ্কেল আর আব্বু খেয়েছে, আমি ইভেন আম্মু মাথায় একটা বাড়িও খেয়েছিল গাড়ির উপরের সাথে। মানে বললাম না, মনে হলো যে আমরা স্পিড ব্রেকের উপর দিয়ে চলে গেলাম, বাট যখন তারা নেমে দেখে কিচ্ছু নাই। তো যাই হোক, পরে একদিন আঙ্কেল আমাদের বাসায় আসেন, উনি বলে যে এই জিনিসটা নিয়ে উনি ওনার একজন রিলেটিভকে শেয়ার করেছেন, যে আসলে জিনিসগুলো নিয়ে কাজ করেন। তো মানে উনি যেটা বলেছেন যে ওখানে একটা খারাপ কোনো একটা জিন বা কোনো একটা প্যারানর্মাল কিছু একটা আছে ওই লোকেশনটায়, যেটা মূলত মানুষের অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করে। সো মাঝে মধ্যে নাকি দেখা যায় যে ওখানে কেউ দাঁড়িয়ে আছে। ফোন হাতে নিয়ে দেখি 1:15 বাজে। 5 মিনিটের মতন ফোনে ফেসবুক ব্রাউজ করি, আর ঘুম ঘুম ভাব হলে মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করি। ঘুমানোর জন্য চোখ বন্ধ করে আছি, হঠাৎ করে আমার খাট ঝাঁকুনি দিয়ে ওঠে, যেমনটা হয়ে থাকে কোনো স্বাস্থ্যবান মানুষ যদি খাটের ওপর তাড়াহুড়ো করে ওঠে সেরকম। আমি অনেকটা স্বাভাবিকভাবেই চুপচাপ শুয়ে আছি। তখনই আমি হঠাৎ করেই প্যারালাইজড হয়ে যাই। আমি জেগে আছি কিন্তু নড়াচড়া করতে পারছি না। সব কিছু আমার কাছে স্পষ্ট। এরই মধ্যে আমি অনুভব করছি আমার ডান পাশে শরীর ঘেঁষে বিকট দেহ বিশিষ্ট একজন মানুষ শুয়ে আছে। সেটার দেহ এত পরিমাণে ভারী ছিল যে আমার ডান পাশে প্রচণ্ড চাপ অনুভব করছিলাম। সেই মুহূর্তে আমার বোবাজিন ধরার কথা মনে পড়ে। তখন আমি দোয়া পড়তে শুরু করি। 1 মিনিটেরও কম সময়ের মধ্যে ঘটনাটি ঘটত। দোয়া পড়তে পড়তে এক সময় আমি স্বাভাবিক হয়ে যাই। এরপর রুমের লাইট জ্বালিয়ে নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করি। এভাবে আমার সাথে প্রতিনিয়ত চলতে থাকে। এক পর্যায়ে আমার মনের অবস্থা এমন হয়ে যায় যে আমি রাতে ঘুমোতে ভয় পেতাম। যখন আমার সাথে ঘটনাটি রীতিমতো 3-4 দিন ধরে চলে, তখন আমার কাছে ব্যাপারটি নিয়ে খারাপ লাগা শুরু হয়। নিজে নিজেই ভাবতে থাকি, আমি কোনোভাবে অসুস্থ না তো? এটা কি আমার নতুন অসুস্থতার লক্ষণ? বোবাজিন তো আর প্রতিদিন ধরবে না। এরকম আরো বিভিন্ন প্রশ্ন আমার মাথায় আসছিল। আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমার মায়ের সাথে শেয়ার করি। আমার মা বলেন, হয়তোবা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছ। তুমি রাতে ঘুমানোর আগে পবিত্র হয়ে দোয়া দুরূদ পড়ে তারপরে ঘুমাবে। সেদিন রাতে আমি বিভিন্ন দোয়া পাঠ করে শরীর বন্ধ করে ঘুমাই। সেদিনও একই অবস্থা, একই ঘটনা ঘটে আমার সাথে। আমি বেশ অবাক হয়েছিলাম এই জন্য যে ঘটনাটি নির্দিষ্ট একটা সময়ের মধ্যে হতো। রাত 1:15-20।
এরকম সময়ের মধ্যে। এরপরে আর ঘুমোতে পারতাম না। ফজরের আজান যখন শুরু হতো তখন ঘুমোতে যেতাম। যাই হোক, ঘটনায় আসি। আমার সাথে যখন টানা 5 দিন এরকম ঘটতে থাকে তখন আমি সিদ্ধান্ত নেই যে একা একা ঘুমাবো না। তখন শোভন নামের আমার এক ফ্রেন্ডকে সাথে নিয়ে রাতে ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। সেদিন রাত্রে ঘটল আসল ঘটনা। আমার ঘরের বর্ণনাটা দিয়ে নিলে বুঝতে সুবিধা হবে আপনাদের। আমি যে ঘরটায় থাকি সেটা 30 হাত লম্বা একটি ঘর। যাই হোক, আমি দেয়াল ঘেঁষে শুয়েছিলাম। আমার ফ্রেন্ড ছিল আমার বাম পাশে। হঠাৎ রাত 1টার সময় আমার ফ্রেন্ড স্বপ্ন দেখতে থাকে। আমি নিজের ঘরের একটা কোণে দাঁড়িয়ে আছি, সেখান থেকে শোভনের নাম ধরে ডাকছি। চোখের পলকে সেই অশরীরীটা খাটের পাশে এসে দাঁড়ায় যেখানে শোভন শুয়েছিল। সেই অবয়বটি শোভনের হাতে চিমটি কাটে। তখন শোভনের ঘুম ভেঙে যায়, আর তখনই সে তার লাইফের সবচেয়ে ভয়ানক দৃশ্যটি দেখতে পায়। ঘুম থেকে জাগ্রত হয়ে শোভন দেখতে পায় ডান পাশে আমি শুয়ে আছি আর বাম পাশেও আমি শুয়ে আছি। মানটা হলো, শোভনের ডান পাশে সত্যিই আমি শুয়ে আছি, কিন্তু তার বাম পাশে শুয়ে থাকাটা অন্য কেউ। অশরীরটা ওপরের দিকে তাকিয়ে পাথরের মতন শক্ত হয়ে শুয়ে আছে। এই দৃশ্য দেখার পর আমার ফ্রেন্ড প্যারালাইজড হয়ে যায় কিছু সময়ের জন্য। যখন সে সুস্থ হয় তখন আমাকে অনেক ডাকাডাকি করে। সে সময় আমার ঘুম ভাঙে না। অনেকক্ষণ পর যখন আমি ঘুম থেকে জেগে উঠি তখন দেখতে পাই শোভনের মধ্যে বেশ কান্না কান্না একটা ভাব। আমি তাকে জিজ্ঞেস করি, কি হয়েছে? সে বলে এরকম ঘটনা ঘটেছে তার সাথে। প্রথমে ব্যাপারটি বিশ্বাস করতে চায়নি, এই কারণে সে আমাকে ভয় দেখানোর জন্য মিথ্যা বলতে পারে। যখন সে বলে আমি কিছু সময়ের জন্য প্যারালাইজড হয়েছিলাম, নড়াচড়া করতে পারছিলাম না, তখন আমার মনের মধ্যে ভয় ঢুকে যায় আর আমার ফ্রেন্ডের কথাগুলো বিশ্বাস হতে থাকে। এর পরের দিন আমি আমার মাকে সাথে নিয়ে এলাকার এক কবিরাজের কাছে যাই। তিনি বলেন যে বিকেলের দিকে আমি তোমাদের বাসায় আসব। কবিরাজ বিকেলে বাসায় আসে, চারপাশে ঘুরে দেখে, সব শেষে বলে, আমি তেমন কিছু বুঝতে পারছি না, তবুও তুমি যখন ভয় পেয়েছো একটা তাবিজ দেব তোমাকে, আর একটা গামছা নিয়ে আসো, সেটার মাধ্যমে তোমার শরীর বন্ধ করে দিয়ে যাই। কবিরাজ তার কাজ শেষ করে চলে যান। এরপর বেশ কিছুদিন আর কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হয় 7 দিন পর থেকে আবার। এভাবে রাতের বেলা আমি প্যারালাইজড হয়ে যেতাম। কিছু সময়ের মধ্যে দোয়া পড়তে থাকলে আবার স্বাভাবিক হয়ে যেতাম। নিরুপায় হয়ে আমার এক ছোট ভাইকে সাথে নিয়ে ঘুমানো শুরু করি। আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহকে নিয়ে যথারীতি রাতে ঘুমোতে চলে যাই। রাতে যেন কেউ ভয় না পায় সে কারণে বাতি জ্বালিয়ে রাখতাম। বাতির আলো চোখে লাগার কারণে খাটের পাশে একটা পর্দা টাঙিয়ে রাখি। আমরা দুজনেই ঘুমিয়ে আছি। আমার ছোট ভাই স্বপ্নে দেখতে পায় কেউ একজন পর্দার ওই পাশে দাঁড়িয়েছে। স্পষ্ট তার দেহের ছায়া পর্দার উপরে পড়েছে। সেই লোকটার হাতে একটা ব্যাগ ছিল, সেটা বাড়িয়ে দেয় আব্দুল্লাহর দিকে। স্বপ্নের মধ্যেই আব্দুল্লাহ ভাবতে থাকে ঘরের দরজা তো লক করা, এই লোক কিভাবে ঘরের ভেতরে ঢুকলো। এই কথা ভাবতে ভাবতে আব্দুল্লাহর ঘুম ভেঙে যায়, আর তখনই সেই লোকটা পর্দা সরিয়ে উঁকি দেয়। আমার ছোট ভাই দেখতে পায় সেটা আর কেউ নয়, আমি নিজে। আর তখনই আব্দুল্লাহ প্যারালাইজড হয়ে যায়। কিছু সময় পর সে স্বাভাবিক হয়, আমাকে ঘুম থেকে ডেকে তোলে আর এই ঘটনা আমাকে বলে। তখন আমিও বেশ ভয় পেয়ে যাই। আমার আর সাহস হচ্ছিল না বাকি রাতটুকু ঘরে থাকার। আমার মাকে রুমে ডেকে নিয়ে আসি। তিনি বিভিন্ন কথাবার্তা বলে আমাকে আশ্বস্ত করে, একটু স্বাভাবিক করার চেষ্টা করে। এভাবেই চলতে থাকে প্রতিদিন। আমি বিশ্বস্ত কোনো কবিরাজের সন্ধান পাচ্ছিলাম না, এখনো জানি না। অনেকজনের থেকে খোঁজ করে দেখলাম আমাদের ইউনিয়নে 2-3 গ্রাম পরে একজন অভিজ্ঞ হিন্দু তান্ত্রিক আছে। তার কাছ থেকে বিভিন্ন চিকিৎসা নিলাম। তিনি আমাকে আশ্বস্ত করলেন আর সমস্যা হবে না। না, এরপরেও সমস্যা চলতেই থাকলো। কোনো উপায় না পেয়ে আমি একদিন রাতের বেলা প্যারালাইজ থেকে স্বাভাবিক হয়ে সালাম বিনিময় করি। বলি, আসসালামু আলাইকুম, আপনি কে? আপনি আমার কাছে কি চান দয়া করে আমাকে বুঝিয়ে দিন। আমি তাকে আরও অনুরোধ করে বলি, আমাকে কেন বিরক্ত করছেন আপনি? নিজে নিজেই এই কথাগুলো আমি রুমের মধ্যে বলি। এরপর দোয়া পাঠ করে আবার ঘুমানোর চেষ্টা করি। কম্বল দিয়ে মাথা ঢেকে শুতে গেছি। হঠাৎ আমার কানের কাছে কর্কশ কণ্ঠে কেউ একজন কিছু বলে ওঠে। এত ভয়ানক ছিল তার কণ্ঠস্বর। সে কি বলেছিল
সেটা আমি ভয়ে খেয়াল করে শুনতে পারিনি। ভয়ানক সেই অক্টোবর নভেম্বর পর্যন্ত আমার অ্যালার্জিটা দেখা দিল। তো আমি ভাবলাম যে অ্যালার্জিটা প্রায়ই থেকে আস্তে আস্তে ডেইলি হওয়া শুরু করলো। তো আমি এত অ্যাসাইনমেন্ট সবকিছু নিজে নিজে করার পরে আমি ওই সব অ্যালার্জিতে নিজের মনোযোগ দিতে পারছিলাম না, বা চেয়েও চাচ্ছিলাম না মনোযোগ দিতে। আমি ভাবলাম যে আচ্ছা পড়াশোনাটা একটু করি, তারপর আমি হেলথের দিকে নজর দেব। কিন্তু এট দি এন্ড আমি পারলাম না, আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। ওই অ্যালার্জিটা হতো কি যে সন্ধ্যা হলেই সকালের আগ পর্যন্ত আমার শরীর একদম লাল হয়ে যেত, আর কেমন জানি ফুলে যেত, আর হচ্ছে খুব বার্ন করতো, খুব কেমন জানি লাগতো, মানে মনে হচ্ছে যে আমার শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে কেরোসিন লাগিয়ে, এরকম একটা ফিল আসতো। তো আমি আমার মাকে বললাম, তো আমার মা বললো হয়তো তুমি স্ট্রেস নিচ্ছ বা ওয়েদার চেঞ্জের কারণে। আমি যে কান্ট্রিটা থাকি ওটা হচ্ছে বেশ ঠান্ডার একটা দেশ। তো আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমাদের ওয়েদার মোটামুটি একটু গরম থাকে, বা ওয়েদার চেঞ্জের কারণে আমাদের অনেকের অ্যালার্জি হয় ইউজুয়ালি। তো আমি ওটা ধরে নিয়ে আমি ভাবলাম যে আচ্ছা হয়তো ঠিক হয়ে যাবে, আমি পড়াশোনা আগে ফোকাস করি। তো আমি ফোকাস করলাম পড়াশোনা, এতটা ফোকাস করা স্টার্ট করলাম যে আমি আমার হেলথের দিকে নজরই দিলাম না। কিন্তু অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে গিয়ে আমার খুবই শরীর খারাপ হয়ে যায়। আমি আর পারছিলাম না ওই অ্যালার্জিটা নিয়ে থাকতে, বিকজ আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি। আমি সারাদিন অলমোস্ট রাতে ঘুম ছাড়া মোস্ট অফ দ্য টাইম আমার কম্পিউটারের সামনেই বসে থাকা লাগতো বা ল্যাপটপের সামনে বসে থাকা লাগতো, বিকজ আমার অ্যাসাইনমেন্টস যা পড়াশোনা সব কম্পিউটারের সামনে। আর আমার যেহেতু মাইগ্রেন আছে, অ্যান্ড আমি যদি প্রপার ঘুম না পাই তাহলে আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারবো না, বা আমি আলাদা বিহেভ করব, কারণ আমার মাথায় যে রেস্টটা দরকার ওই রেস্ট আমি পাচ্ছিলাম না। তো বলতে গেলে আমার অনেক মাস কোনো ঘুম হচ্ছে না, প্রপার ঘুম, বিকজ অফ দ্য অ্যালার্জি। আমি চেষ্টা করলাম যে আচ্ছা এবার আমি ডক্টরের কাছে যাই, কারণ এটা সহ্য করা যাচ্ছে না। তো আমি 7 দিন পরে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেলাম। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমি ডক্টরকে বললাম যে আমার এরকম অ্যালার্জি হচ্ছে, এখন আমি কি করব। তো ও বুঝতে পারলো না কিছু, কারণ এটা খুবই নর্মাল, বিকজ আমার রাতের বেলা অ্যালার্জিটা হতো, আর আমি ডক্টরের কাছে গিয়েছিলাম সকাল বা দিনের বেলা। তো ও আমাকে বললো যে তুমি আগে আমাকে অ্যালার্জিটা দেখাও, আদারওয়াইজ আমি তো বুঝতে পারবো না। আমি ধরে নিচ্ছি যে তোমার এই অ্যালার্জিটা হচ্ছে, তো আমি তোমাকে এই মেডিসিনটা দিচ্ছি, তো আমি আশা করি যে তোমার এই মেডিসিনটা কাজ করবে। আমি আজকে রাতে ফর এক্সাম্পল আমি আজকে রাতে মেডিসিনটা খাওয়ার পরে পরের দিন থেকে আমার 105 জ্বর, ফর নো রিজন। আর আমার শরীর এতটা ব্যথা আমি বলে বোঝাতে পারবো না। আর আমি ওখানে একা থাকি। আমি ভাবলাম যে হয়তো মেডিসিনটা একটু ডিফারেন্ট, আমার শরীরে মানাচ্ছে না, তো 1-2 দিন একটু ধৈর্য ধরে দেখি যে কিরকম হয়, হয়তো সয়ে যাবে। আর না আসলে আমি ডক্টরকে আবার কল করব। আমার কোনোভাবেই 105 থেকে জ্বর নামলো না। আমার জ্বর এরকম যে বিশ্বাস করেন রাসেল ভাইয়া, আমার জ্বর এতটাই খারাপ পর্যায়ে ছিল যে সোজা কথায় বলতে গেলে একটা লাশ শুধু বিছানায় শোয়া, কিছু করতে পারছে না, কিচ্ছু না, বিছানা থেকে না নড়তে পারছে। আমার হাতে যে আমি ফোনটা নিয়ে আমি কাউকে কল করে বা আমার মাকে কল করে বলবো, আমার এই শক্তিটাও আসছিল না। আর তখন নিজে থেকে সবকিছু করা লাগবে, বিকজ আমি ওখানে একা থাকি। আর ওষুধ কোনো না কোনোভাবে আমার উপরে কাজ করছিল না। আমরা বুঝতে পারিনি, আমি বা আমার ডক্টর বা আমার বাবা মা, যে কেন ওষুধ কাজ করছে না। তো আমি ডক্টরকে জানালাম যে আমার এরকম তো অনেক জ্বর। তো আমাকে বললো যে 4 দিন পরে যদি সেম জ্বর থাকে তো আমাকে জানাবে। যখন থেকে আমি মেডিসিন খাওয়া স্টার্ট করেছি তখন থেকে আমি দেখলাম, এটা হচ্ছে ডিসেম্বরের 7 তারিখের কথা, আমি মেডিসিন খেয়ে ঘুমালাম। ওই দিন রাতের থেকে আমি দেখলাম যে আমার আচ্ছা আমি শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকি, যেখানে 5টা বেডরুম ছিল আমারটা সহ করে। তো আমার পাশের রুমে একটা ইন্ডিয়ান মেয়ে থাকতো। তো
মেয়েটার সাথে আমার টুকটাক কথা হতো, অত বেশি কথা হতো না। আর ইউজুয়ালি কেউ কারো রুমে আসে না পারমিশন ছাড়া, দরজা লক থাকলেও দরজা খোলা থাকলেও কেউ কারো রুমে পারমিশন ছাড়া আসতে পারে না। তো এটা একটা প্রাইভেসির ব্যাপার। তো ওই আমি রাতের বেলা আমার ঘুম খুবই হালকা ছিল, তো আমি রাতের বেলা ঘুম থেকে অযথাই উঠে যেতাম। উঠে গিয়ে আমি চশমা পরি, তো চশমা ছাড়া আমি একটু ঝাপসা ঝাপসা দেখি। তো আমি দেখলাম যে আমি যেই কোনায় আমার বেড, আমি যে রুমে থাকি ওই রুমে যেই কোনায় আমার বেড, ওই বেডের একদম উল্টো পাশে যে কোনাটা আছে কর্নার, ওই কর্নারে একটা মেয়ে দাঁড়ানো, যেটা পুরোপুরি হুবহু আমার পাশের রুমে যে ইন্ডিয়ান রুমমেট ওর মতো দেখতে। কিন্তু ওর ফেসটা আমি দেখতে পাচ্ছিলাম না। আমি ধারণা করে নিচ্ছি যেটা ওর বডি স্ট্রাকচার একদম ওর, কিন্তু ফেসটা আমি দেখতে পাচ্ছি না। আমি ব্লার দেখছিলাম, আমি ঝাপসা দেখছিলাম। তো আমি ভাবলাম যে হয়তো, আচ্ছা আরেকটা বড় কথা, আমি হয়তো লাইভ শুনতে পারি না ভূত.com, কিন্তু আমি ইউটিউবে সবগুলো এপিসোড আমি শুনি। আমি যখন ফ্রি থাকি আমি তখনই ভূত.com শুনি, যেগুলো আপলোড করা আছে ভিডিও। তো আমি ভাবলাম যে হয়তো আমি এইসব স্টোরিজ শুনছি বললে আমি হয়তো হ্যালুসিনেট করছি, বিকজ আমি একা একা থাকি, বা হ্যাঁ আমার মনের ভুল। সেম কথাটা আমার মাও বললো যে হয়তো তুমি ভূত.com বেশি শুনছো, তোমার হ্যালুসিনেশনের বেশি প্রবলেম হচ্ছে হয়তো, বিকজ তুমি একা একা থাকো, স্ট্রেস নিচ্ছ, দ্যাটস ওয়াই হয়তো তুমি এরকম কিছু একটা দেখছো। ফাইন, আমিও অত মাথা ঘামালাম না, আমি দোয়া পড়ে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পরে তারপর আমি আস্তে আস্তে ওই মেয়েটাকে, আমি যে মেয়েটাকে দেখতাম আমার রুমের কর্নারে, আমি ওকে প্রায়ই দেখা স্টার্ট করলাম আমার অসুস্থতার পরের থেকেই। আমি খালি দেখতাম যে ও ওখানে দাঁড়িয়ে আছে কোনায়, কিছু করছে না, ও জাস্ট দাঁড়িয়ে আছে। তারপর 13 ডিসেম্বর আমি আমার ডক্টরকে ফোন দিলাম, আবার ওরা ফোন ধরলো না কোনো একটা রিজনের কারণে। তো ওরা আমাকে বললো ওরা আমাকে কল ব্যাক করবে। তো ওরা আমাকে কল ব্যাক করে একজন নার্স বললো, ফার্স্টেই ডক্টর আমাদের হেল্প করে না, ফার্স্ট একজন নার্স আমাদের সাথে কথাবার্তা বলে, যদি বেশি সিরিয়াস হয় তখন একটা ডক্টরের কথা বলে। তো নার্সটা আমাকে বললো যে এখানকার, আমরা যেরকম বাংলাদেশে নাপা খাই, তো এখানকার একটা লোকাল প্যারাসিটামল আছে, তুমি ওইটা 4 বেলা খাও, যেটা হচ্ছে 1200 মিলিগ্রামের, যেটা অনেক পাওয়ারফুল। তো আমি তো উঠতে পারছি না, বা আমি কিনতেও যেতে পারবো না। আমি আমার রুমমেটকে আমার ফ্ল্যাটমেটকে বললাম যে তুমি একটু আমাকে কষ্ট করে এটা এনে দাও, আমি তোমাকে পে করে দিচ্ছি। ফাইন, ও আমাকে এনে দিল। ওটা খাওয়ার পরেও আমার কোনো কাজে দিল না, কিন্তু ওটা খাওয়ার পর আমি আবার ওই মেয়েটাকে তো দেখছি, কন্টিনিউসলি আমি ওই মেয়েটাকে দেখছি, কিন্তু মেয়েটাকে আমি দেখতাম যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু তারপরে দেখা স্টার্ট করলাম যে আমার রুমে একটা ডাইনিং টেবিল ছিল, রুমটা বেশ বড় ছিল। তো ডাইনিং টেবিলে আমি যেই মগ দিয়ে পানি খেতাম, তো আমি দেখতাম যে ওই মেয়েটা আমার দরজা বন্ধ ওই অবস্থায় সে এসে হাঁটাচলা করছে আমার রুমের মধ্যে। আবছা আলো, তখন সন্ধ্যার সময় আলো, আমি দেখতে পাচ্ছি আমার রুমে কি হচ্ছে না হচ্ছে। আমি দেখলাম যে ওই মেয়েটা এসে আমার ডাইনিং টেবিল থেকে পানি খেয়ে আবার ওই দরজা বন্ধ অবস্থায় সে আমার দরজা থ্রু করে চলে গেল, দরজার মাঝখান দিয়ে সে বেরিয়ে গেল। এই জিনিসটা বারবার হচ্ছে, এটা আমি পরেও দেখলাম যে এরকম হচ্ছে। সে হয়তো আমার টেবিলে এসে কিছু ধরছে বা কিছু খাচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছিলাম। কিন্তু সব সময় আমি যেহেতু মেডিসিনস নিচ্ছি, আমার মেডিসিনসগুলো এত ঘুম ছিল যে বলতে গেলে আমি অর্ধেক, আমি পুরোপুরি সেন্সে ছিলাম না। যখনই আমি দেখতাম, বেশিরভাগ আমার ঘুমের সময় দেখতাম, ঘুম থেকে উঠে গিয়ে হঠাৎ করে চোখে পড়তো। তো তখন শরীর আমার আরো নিচে যাচ্ছে, আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাচ্ছে, অ্যালার্জিও হচ্ছে, আমি মেডিসিনও খাচ্ছি, এত মেডিসিন খাচ্ছি যে আমার অ্যালার্জিতেও কোনো কাজ হচ্ছে না, আমার শরীর উল্টো খারাপ হয়ে যাচ্ছে। তারপর ডক্টর আমাকে 19 তারিখে ফোন করলো, বলল যে তোমার জ্বর কি ঠিক আছে, তুমি তো প্যারাসিটামল খাচ্ছিলে, আমার নার্স আমাকে বললো, তো তোমার কি জ্বর কিরকম? তা আমি বললাম যে আমার জ্বর একদমই কমেনি, আমার জ্বর ওরকমই আছে। তো বললো তাহলে ইউ শুড
ডেফিনেটলি ভিজিট দ্য ইমার্জেন্সি রুম। তো আমি বললাম যে আমি তো হাঁটাচলা করতে পারছি একটু একটু, তো ইমার্জেন্সিতে যাও কি বেশি জরুরি? তো বললো তোমার জ্বরটা আমরা একটু চাচ্ছি তোমার উপরে কিছু টেস্ট করতে, বিকজ তোমার মেডিসিন কাজে দিচ্ছে না। তো একটা কাজ করো, তুমি ইমার্জেন্সিতে চলে যাও। আমার বাসা থেকে ইমার্জেন্সি 1 কিলোমিটারের একটু উপরে। তো আমি যে সিটিতে থাকতাম ওখানে মানুষজন হাঁটা চলা বেশি প্রিফার করে। তা আমি আস্তে ধীরে স্নোয়ের মধ্যে স্নো পাড়িয়ে পাড়িয়ে গেলাম, ইমার্জেন্সিতে গেলাম। যার পরে ওরা তো মাথা ঘামায়নি। ফার্স্টে হয় কি, নার্স দেখে, নার্স দেখার পরে ডক্টর দেখে যদি বেশি ইমার্জেন্সি থাকে। আমাকে একটা নার্স দেখলো, ও অতটা ভালো ইংলিশ বলতে পারলো না। তো আমাকে বললো তুমি একটু জ্বরটা মাপো, আমি একটু দেখি। আমার জ্বরটা মাপলো। আমার জ্বরটা মাপার পরে ওরা তো সেলসিয়াসে দেখে। আমার জ্বর দেখালো যে 39 ডিগ্রি সেলসিয়াস। প্রথমে ডক্টর আমাকে বললো তুমি আবার একটু মাপো তো। না, নার্স ছিল, তো আমাকে বললো তুমি একটু আবার মাপো তো। আমি মাপলাম, তো নার্স আর আমাকে কিছু বললো না। ওর সাথে সাথে রুম থেকে বেরিয়ে ডক্টরকে ডেকে আনলো। ডক্টর আমাকে বললো যে তুমি একটু বসো তো, বসে আমাকে বলো তো তোমার সাথে কি হচ্ছে। আমি বললাম যে এরকম এরকম। আমাকে বললো যে আমি কি করেছি আজকে সারাদিনে, আমি এখানে কিভাবে আসছি, কি খেয়েছি, কি ওষুধ খাচ্ছি। আমাকে এমনি নর্মাল কথাবার্তা জিজ্ঞেস করছে, জাস্ট টু ডাইভার্ট মি, যেন আমি খারাপ ফিল না করি। আমাকে বললো যে তোমার তো অনেক জ্বর, তুমি এখানে আসছো কি করে? আমি বললাম যে আমি সুন্দর মতো হেঁটে হেঁটে আসলাম। ও প্রথমে আমাকে অনেকগুলা টেস্ট করালো আমার উপরে, কিন্তু কোনো কিছু ধরা পড়লো না, কোনো কিচ্ছুই ধরা পড়লো না, যেটা আরো কষ্টের ব্যাপার। ওরা আমাকে আরো মেডিসিন দিল। মেডিসিন দিয়ে বললো যে আস্তে আস্তে মেডিসিনের ডোজগুলো আমরা বাড়াবো যদি তোমার মেডিসিনসগুলো কাজ না করে। প্রতিটা মেডিসিনস বলতে গেলে 150 মিলিগ্রামের উপরে, যেটা খুবই হাই, খুবই হাই। ভালো কথা, আমি গেলাম। আমাকে ওরা অ্যাম্বুলেন্স করে বাসায় পৌঁছে দিল আর বললো যে যে ওষুধগুলো আছে ওই ওষুধগুলোই কন্টিনিউ করতে আনটিল 7 দিনের মধ্যে যদি ওই ওষুধে কাজ না হয়, সেম হেলথ থাকে, তাহলে আমার ওষুধ চেঞ্জ করে দিবে। আর ওরা ধারণা কিছু কিছু টেস্ট করলো, ব্লাড টেস্ট করে আমাকে বললো যে ওরা ধারণা করছে অ্যাজ কিছু ধরা পড়েনি। তো ওরা বললো হয়তো 13 দিনের আগে ধরা পড়বে না বা ভুল দেখাচ্ছে, আমি চেষ্টা করবো যে তুমি আরো 7 দিন মেডিসিনটা নাও, তারপর আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো টেস্ট করে। তো ওরা ধারণা করলো যে আমার কোনো ধরনের ব্লাড ডিজিজ বা ব্লাড ইনফেকশন এরকম হয়েছে। তো স্বাভাবিক একটা মানুষ, আমি এখানে একা একা থাকি, আমি পড়াশোনা করতে গিয়েছি, অ্যান্ড আমি যদি ওখানে গিয়ে এটা ফিল করি যে আমি এতটাই অসুস্থ, বাবা মার কাছ থেকে দূরে, আমার কাছে জিনিসটা একদমই নর্মাল হবে না। তো আমি ওই মেডিসিনসই নিচ্ছি। পরে আমি বললাম যে আমার কোনো উন্নতি আসছে না। তো ওরা বললো একটু কষ্ট করে কন্টিনিউ করো 3 তারিখ পর্যন্ত, তারপর আমরা দেখব। আর এখানে ওরা আমাকে ওষুধ খেতে বললো, অ্যান্ড বললো যে প্যারাসিটামল 4 বেলা খেতে, যেটা 1200 mg, খুবই হাই পাওয়ারের। তো ঠিক 31 ডিসেম্বরে আমি আমার ইন্ডিয়ান রুমমেটটার কথা যে বললাম, ও আমাকে বললো যে তুমি কি করবে, আমি তো এই দেশে নতুন এসেছি, অ্যান্ড নিউ ইয়ার সেলিব্রেশন খুব বড় করে এরা, ফায়ারওয়ার্কস হয়। তো তো দেখলাম 31 ডিসেম্বরে আমি গেলাম। ভালো কথা, আমি ওদের সাথে বেরোলাম 12টার সময়। তো আমি বললাম যে তোমরা থাকো, বিকজ তখন ওখানে -29 ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল, কনকনা শীত আর স্নো পড়ছে কন্টিনিউয়াসলি। তো আমি বললাম যে আচ্ছা তোমরা থাকো, আমি বাসায় চলে যাই, কারণ আমার খুব ঠান্ডা লাগছে আর আমার এমনি তো শরীর ভালো না। তো বললো আচ্ছা তুমি চলে যাও, আমরা পরে আসবো। তো আমরা তো একটু শব্দে থেকে অভ্যস্ত, তো এই দেশে খুবই নিঃশব্দ, মানে কোনো শব্দ হয় না, সব চারোদিকে একদম সাইলেন্ট।
তো হলো কি যে আমি সবসময় আমার ল্যাপটপ অন রাখতাম 24/7, এভরি টাইম এটা অন থাকতো। হয়তো কোনো মেডিটেশন সাউন্ড অথবা কোনো সূরা আমি ছেড়ে ঘুমাতাম। ওই দিন মেডিটেশনের সাউন্ড ছাড়া ছিল। আর আমার রুম সবসময় ডার্ক থাকে না, আমার রুমে কোনো না কোনো লাইট জ্বালানোই থাকে না কিছু ক্রিসমাস লাইট, মানে রুমে কি হচ্ছে আমি ওটা দেখতে পারবো, স্পষ্ট দেখতে পারবো। 31 ডিসেম্বরে আমি যখন বাসায় চলে আসলাম, আমি জানি না ওরা বাসায় আসছে কি আসেনি, হঠাৎ করে আমি ঘুমের মধ্যেই ফিল করলাম যে কেউ আমার দিকে খুব কাছের থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি জানি না সবার মধ্যে এই সেন্সটা কাজ করে কিনা, কিন্তু আমার মধ্যে এই জিনিসটা খুবই কাজ করে। কেউ যদি আমার আশেপাশে আমার দিকে তাকায়, আমার মনে হয় যে আমি বুঝতে পারছি যে কেউ আমার দিকে তাকাচ্ছে বা এরকম কিছু। তো আমি হঠাৎ করে চোখ খুলে ফেললাম। আমি বাম কাত হয়ে শুয়েছিলাম, আমি চোখ খুলে ফেললাম। চোখ খুলে আমি জাস্ট দেখলাম যে আমার চোখের বরাবর যে নজরটা যাবে, আমি দেখলাম একটা মেয়ে, মানে যে মেয়েটাকে আমি দেখতাম ওই মেয়েটাই আমার খুব কাছে। আমি বোঝাতে পারবো না কতটা, মানে আমার খাটের একদম, আমার খাটটা সিঙ্গেল বেড অনুযায়ী, তো সিঙ্গেল বেডটা শেষ হলেই যে ও দাঁড়িয়ে থাকবে, এতটা কাছে ও আমার। আর আমি বাম কাঁধ হয়ে শুয়েছে, আমার বাম পাশেই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আমার দিকে। তো আমি যখন, আল্লাহ মাফ করো, আমার এখনো গুজ বাম্পস চলে আসছে যখন আমি ভাবছি যে ওই জিনিসটা আমার সাথে একসময় হয়েছিল। তো আমি ওর শরীর দেখতে পেলাম, আমার বোঝা বাকি নেই যে ওখানে ওই মেয়েটাই, আমি যে মেয়েটাকে দেখতাম। তো আমি আস্তে আস্তে আমার চোখের দৃষ্টিটা একটু উপরে নিলাম। উপরে নিয়ে আমি দেখলাম যে ওই মেয়েটার দৃষ্টি পুরো আমার উপরে। আমার থেকে এক হাতও দূরে থাকবে না, ওর ফেসটা এতটা কাছে। ও ঝুঁকে আমার দিকে আমাকে দেখছে। অ্যান্ড ওর ফেস কিরকম জানি, ওর কোনো ফেস ছিল না, খুবই জঘন্য একটা চেহারা ছিল। আমি বোঝাতে পারবো না, আমার গলা কাঁপছে এখন, আই এম সো সরি। আমি জাস্ট ওর দিকে তাকিয়ে থাকলাম। তখন আমার মনে হলো যে আমি হয়তো স্বপ্ন দেখছি। আমি চোখ বন্ধ করে আবার চোখ খুললাম, না, ওই জিনিসটা ওখানেই দাঁড়ানো, আমার দিকে এক নজরে তাকিয়েই আছে। আমি আবার চোখ বন্ধ করলাম, আবার চোখ খুলে আবার চোখ বন্ধ করলাম। তখন আমি শিওর হয়ে গেলাম যে ওখানে কিছু না কিছু একটা আছে, এটা সত্যি, আমি ড্রিম দেখছি না, আমি স্বপ্নে না। তখন আমি ভাবলাম যে আমার এখন চিৎকার দেওয়া উচিত বা আমার রুমমেটদেরকে ডাকা উচিত, কিন্তু ওই সময় আমি দেখলাম আমার বোবা ধরা বলে যে আমার ভয়েস কাজ করছে না, আমি গলা থেকে কিছু বলতে পারছি না, চেয়েও আমি কিছু বলতে পারছি না। আর আমার শরীর পুরো প্যারালাইজডের মতো হয়ে গেল, পুরো অবশ হয়ে গেল। আমি জানি না কিভাবে এটা ডিসক্রাইব করব। তারপরে আল্লাহ মাফ করুক, আমি কোনো দোয়া পড়তে পারছিলাম না, আমার মুখে কোনো দোয়া আসছিল না, যেখানে আমি সব দোয়া পড়তে পারি। আমার মুখে কোনো দোয়া আসছে না, আর আমি ওই জিনিসটাকে দেখেই যাচ্ছি। ও জাস্ট আমার দিকে তাকিয়ে আছে আর আমি ওর দিকে তাকিয়ে আছি। জাস্ট কি বলবো, ও নড়ছেও না, ও জাস্ট আমার ঝুঁকে আমার দিকে তাকিয়ে আছে। আমি খালি দেখতে পাচ্ছি ওর চোখের মনিটা এদিক ওদিক নড়ছে। আমি বোঝাতে পারবো না ওর ফেসটা কিরকম, আই এম সো সরি। আর তখন যখন আমি মনে করলাম যে আমার বডি প্যারালাইজড হয়ে যাচ্ছে, আমি চিৎকার করতে পারবো না বা আমি কাউকে ডাকতে পারবো না, আমি তখন ফিল করলাম যে আমার শরীর, আমি জানি না আমি কেন এই জিনিসটা ফিল করলাম, আমার শরীরের উপরে দুইটা শরীরের ভার চলে আসলো, আমি এরকম ফিল করলাম। তো মনে হলো যে ভার আস্তে আস্তে আমার শরীরের সাথে মিশছে, আর ওই মেয়েটা আমার দিকে তাকিয়েই আছে। জিনিসটা আমার খুবই খারাপ লাগলো, খুবই খারাপ লাগছিল ওই টাইমে। আমার তাও আয়াতুল কুরসি মনে পড়ছিল না, আমি সব দোয়া পারি, আমি তাও বলতে পারছিলাম না কিছু। শেষমেশ আমার লা ইলাহা ইল্লাল্লাহ মনে আসলো। আমি 4 বার পড়ার পরে, ঠিক 4 বার পড়ার পরে আমি হঠাৎ করে দেখলাম, আমরা যেরকম ক্যামেরা জুম করলে ব্লার হয়ে একটা কনস্টেবল একটা ছবি আসে না, ওরকম দেখলাম যে জুম করার পরে হঠাৎ, মানে কিভাবে বুঝাবো, মানে
ওই 4বার আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর আস্তে আস্তে মনে হলো আমার শরীর থেকে 2টা শরীরের ভার আস্তে আস্তে উঠে যাচ্ছে। ওঠার পরে সাথে সাথে আমি দেখলাম যে মেয়েটা আস্তে আস্তে ফেড হয়ে গেল, আশেপাশে মিলিয়ে গেল। আমি জানি না কিভাবে মিলিয়ে গেল। তো আমি ওই অবস্থায় আমি ধরে নিতাম যে এটা আমার স্বপ্নের কথা, কিন্তু না, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়ছিলাম, আমার আস্তে আস্তে শরীরের ভার যখন আস্তে আস্তে কমা শুরু করলো, আমি উঠে বসলাম। উঠে বসে আমি আমার ল্যাপটপে দেখলাম যে কয়টা বাজে, তখন দেখলাম 3:13 বাজে আমার ল্যাপটপে। আমি উঠে ওই অবস্থায় ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম ইউজ করে আমি আবার ফেরত এসে ঘুমানোর চেষ্টা করলাম। আমার তো ঘুম আসবে না। আমি আমার মাকে ফোন করে বললাম যে মা, জানো আমি এরকম এরকম দেখলাম, আমি না এরকম আর দেখতে চাই না, একটু আমাকে কিছু বলো, আমি কি করব না করব। আমার মা সেই নর্মাল ভাবে বললো যে তুমি হয়তো স্ট্রেস নিচ্ছ, বেশি চিন্তা ভাবনা করছো, একা একা থাকো, আবার অসুস্থ, হয়তো এর কারণে তোমার মাথায় এটা বেশি কাজ করছে। আর তুমি এসব হরর স্টোরিজ শোনা বন্ধ করো, কারণ তুমি একা থাকো, আমরা এখানে দেখার মতো নেই। ভালো কথা। তারপর আমি যেহেতু আমার মাকে বলে আমি একটা স্যাটিসফাইড অ্যান্সার পেলাম না তার কাছ থেকে, তো আমি আমার ফ্রেন্ডদেরকে জানালাম। আমার কিছু রিলিজিয়াস ফ্রেন্ড আছে, ওরা আমাকে বললো যে এগুলো কর, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে, আশা করি ঠিক হয়ে যাবে। আর যদি নাই হয় তাহলে খুব খারাপ দিকে চলে গেছে তোর ব্যাপারটা, আর যদি না হয় তারপর সাথে সাথে আমাকে জানাবি। আমি পরের দিন আমি একদমই ঘুম আসলাম না। আমি প্রতিটা লাইট জ্বালানো ঘরের, যেন আমার সামনে যদি কিছু থাকেও আমি যেন টের পাই, বা আমি যেন ডিম লাইটে না দেখতে পাই ওই জিনিসটাকে। আর আমি সবসময় মুখে কম্বল দিয়ে ঘুমাতাম, যেন অ্যাটলিস্ট আমার সামনে কিছু আসলেও আমি যেন না দেখতে পাই। পরের দিন আমি কিছুই দেখিনি, কারণ আমি সারাদিন ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি। উঠে উঠে বারবার আয়াতুল কুরসি পড়ে বারবার রুম চেক করছিলাম। রুম চেক করার পরে আলহামদুলিল্লাহ আমার 2 দিন কিছু হয়নি। তো আমি ভাবলাম যাচ্ছে আমার 2 দিন যেহেতু কিছু হয়নি, সামনে আশা করি কিছু হবে না, হয়তো এটা আমার মনের ভুলই ছিল। ঠিক 4 জানুয়ারি আমি ভুল করে আয়াতুল কুরসি ছাড়া বা আমাকে যা যা পড়তে বলেছিল আমার ফ্রেন্ড, কিছু কিছু জিনিস পড়তে বলেছিল, আমি না পড়েই ঘুমিয়ে যাই 10টার সময়। তো রাত 10টার সময় ঘুমিয়ে যাই। তো আমি উঠে গেলাম 2:30টার সময়। উঠে যাওয়ার পরে আমি ফোনে ভিডিও দেখছিলাম ইউটিউবে, বা আমার অ্যাসাইনমেন্টস যা যা বাকি আছে সব একসাথে শেষ করে আমি শুনলাম যে আমার ফ্ল্যাটমেট উঠলো, মানে ও উঠে ওয়াশরুমে গেল, তো আমি শুনতে পেলাম। তো আমি ভাবলাম যে ও আচ্ছা, ও তো উঠলো, এখন আমি ঘুমাই, আমার তো ভয়ের কোনো ইয়ে নেই। ও কারণ আমি যদি হেল্প চাই ও এসে আমাকে হেল্প করতে পারবে যদি আমি কিছু ভুলভাল দেখি। ফাইন। ঠিক 5টার সময় আমি আমি আমার কাঁধটা লাগাই বিছানার সাথে, লাগানোর সাথে সাথে কম্বলটা মুড়া দেই। আর আমার রুমের দরজা কিন্তু লকড, আর আমাদের বাসা হচ্ছে গার্লস অ্যাপার্টমেন্ট, এখানে কোনো ছেলে অ্যালাউড না। আমি তখন ফিল করলাম যে আমার চোখ বন্ধ করার সাথে সাথে আই ফেল্ট যে আমার বডি আর আমার ভয়েস একদম প্যারালাইজড। আমি শিওর ছিলাম, এত ইনস্ট্যান্টলি আমার ফিল আসলো, আমি এটা কিভাবে আসলো আই ডোন্ট নো। আমার বডি একদম প্যারালাইজড, আমার ভয়েস একদম নাই। আমি ভাবলাম যে আমার এখন খারাপ কিছু একটা ফিল করব, আমার রুমমেটকে বা আমার ফ্ল্যাটমেটকে ডাকা উচিত। পারলাম না, আমি পারলাম না, আমার ভয়েস নেই। আমাকে আবার বোবায় ধরলো। ওই মোমেন্টটা আমি আবার ফিল করলাম যে আমার বডিতে 2টা জিনিস বসে যাচ্ছে। এতদিন আমি একটা মেয়ে দেখা সত্ত্বেও আমি ওই দিন ফিল করলাম যে আমার শরীরের উপরে কেউ ভর দিয়ে, একটা ছেলে আমার উপরে শুয়ে আছে বা ভর দিয়েছে। আমি আমার গলার মধ্যে, আমার থুতনির নিচে যে পার্ট, ওইখানে আমি ফিল করলাম যে একটা ছেলের যেরকম খাড়া খাড়া চুল থাকে, ওই চুল আমি ফিল করলাম, খোঁচা খোঁচা চুল আমার গলায় লাগছে। কতটা বিচ্ছিরি। আর ওই জিনিসটা আমার পুরা শরীরে ভর করে শুয়ে আছে, আমি এরকম ফিল করতেছিলাম। তারপর আমি আয়াতুল কুরসি পড়লাম, কাজে দিল না। আয়াতুল কুরসি আমি 3বার পড়ার পর আস্তে আস্তে মনে হলো যে ওই জিনিসটা নিজের থেকে সরে যাচ্ছে। লাইক
ভর দেওয়া অবস্থায় আস্তে আস্তে হাত পা সরিয়ে ফেলছে, এরকম ফিল হচ্ছিল আমার। আমি সাথে সাথে কম্বলটা সরিয়ে দেখলাম যে এতক্ষণ তো আমার বডি একদম শক্ত ছিল, যখন আস্তে আস্তে আমার শরীর ছাড়া স্টার্ট করলো, তো আমি কম্বল সরিয়ে দেখলাম যে আমার রুমে কি কেউ আছে নাকি, বা ইজ দেয়ার সামওয়ান। কিন্তু রুমে আমার কেউ ছিল না, আমার দরজা লক করা, কেউ আসেনি। আমার রুম চারপাশে চেক করলাম, কিন্তু কেউ ছিল না। আমি আর পারলাম না, বিকজ জিনিসটা খুবই ভয়ঙ্কর। আর কারণ আমি একা একা থাকি, আমার কাছে জিনিসটা খুবই খারাপ দেখায়। আর আমার কাছে অবভিয়াসলি খুব খারাপ লাগবে যখন আমি ফিল করবো একটা ছেলে আমার উপরে ক্রল করে শুয়ে আছে। এই জিনিসটা খুবই খারাপ, যাকে আমি দেখতেও পাচ্ছি না। আমি আমার মাকে বললাম, আমার মা বিশ্বাস করলো না। আমি একটু স্ট্রং বা আমি একটু ইমোশনস কম দেখাই, তো আমার মাকে বললাম, সে বিশ্বাস করলো না। যেহেতু আমি আমার মার কাছে কান্না করে দিলাম যে আমি আর পারবো না, আমি এই জিনিসটা দেখতে পারবো না বা আমি ফিল করতে চাই না। আমার মা তখন বুঝতে পারলো যে আমি হয়তো সত্যি বলছি বা এটা স্ট্রেসের কারণে না। তো আমার মা বললো, আচ্ছা আমি আমাদের মুফতির সাথে কথা বলি, তারপর দেখি উনি কি বলে। আমাদের মুফতির সাথে কথা বলার পরে উনি বলল যে তুমি যখন মুফতি আমার সাথে যখন কথা বলছিল ফোনে পরের দিন, তো উনি বলল যে তোমার আশেপাশে যেটাই আছে ওটাকে তোমার সাথে পাঠানো হয়েছে। এটা খুব খারাপ একটা জিনিস, যে হচ্ছে তোমাকে কখনো, কি বলবো, আল্লাহ মাফ করুক, তোমাকে কখনো সাকসেসফুল হতে দেবে না লাইফে। বা এটার একটাই রিজন, তোমার সাথেও কিছু একটা করবে যার কারণে তুমি প্রতিদিন খুবই উইক ফিল করবে। বা অবভিয়াসলি একটা মানুষ না যেটাই থাকুক, জিন বা যা বলি আমরা, তাদের শরীরে অনেক শক্তি। অবভিয়াসলি আমরা ওদের থেকে স্ট্রঙ্গার হতে পারবো না, ওদের শরীরে অনেক বেশি শক্তি। অ্যান্ড ওরা যদি আমাদের হার্ম করার চেষ্টা করে ইন এনি আদার ওয়ে, আমরা অবভিয়াসলি উইক হয়ে যাব, স্বাভাবিক ব্যাপার। যার কারণে আমি এতদিন এতটাই অসুস্থ হয়ে যাচ্ছিলাম জাস্ট বিকজ অফ দ্যাট। আর এটা ওরকম কোনো জিন ছিল না যে আপনাকে পছন্দ করে বা আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে এসছে, না। কেউ এই জিনিসটাকে আপনার কাছে পাঠিয়েছে যেন আপনি সাকসেসফুল না হতে পারেন। তো আমাকে বলল 2 মাস। প্রথমে আমি বলছি কেন এই জিনিসটা হয়েছে আমার সাথে। প্রথমে হচ্ছে 2 মাস আমাকে বলল যে এইসব জিনিস করে তুমি রুম বন্ধ করে রাখবে, মানে আমরা দোয়া পড়ে রুম বন্ধ করে রাখি, শরীর বন্ধ করে রাখি, ওই জিনিসটা আমাকে প্রতি রাতে করতে বললো। আমার রুমের চার কোনায় পানি ছিটিয়ে, আমার রুমের বিছানায় পানি ছিটিয়ে আমার শরীর বন্ধ করে তারপর ঘুমাতে। অবশ্য আমাকে বললো যে এটা মিস করো না, এটা 2 মাসের একদিনও মিস করবে না, বিকজ ওই জিনিসটা খুবই ক্ষিপ্ত হবে। তুমি যখন নিজের শরীর বন্ধ করবে, যখনই তুমি শরীর বন্ধ করে দিবে, ও চান্স পেলেই তোমার খুব বড় ক্ষতি করবে। আমি 2 মাস করলাম টানা। আল্লাহর রহমতে আমি আর কিচ্ছু দেখিনি। 4 জানুয়ারির পর আমার শরীরেও আর কোনো অ্যালার্জি হয়নি। আর যে ওষুধগুলো খাওয়া হয়েছিল ওগুলো তো কোনো রিজনে খাওয়া হয়নি। ওই ওষুধগুলো আমার শরীর অনেক খারাপ করে দেয়। এখন আমি বলতে গেলে মোটামুটি অসুস্থ ওই ওষুধগুলোর কারণে, বিকজ আমার কোনো রোগ ছিল না। আর এই জিনিসগুলো ডক্টররা বিলিভ করে না। আর এটা হচ্ছে ইউরোপিয়ান ডক্টরস, এরা তো আরো আগে বিশ্বাস করে না প্যারানর্মাল জিনিসপত্রে। আমি এখন বলতে গেলে খুব খারাপ পজিশনে। আল্লাহ মাফ করুক। কেন মানুষজন ব্ল্যাক ম্যাজিক করে? মুফতি এটাও বলল যে